তারকেশ্বর। বাংলাদেশে বিশেষ করে রাঢ়ে দশনামী শৈব সম্প্রদায়ের প্রধান মঠ হল তারকেশ্বর। মঠ ও মন্দির। মঠ প্রতিষ্ঠা বাংলার নিজস্ব সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য নয়, বাংলার শৈব সংস্কৃতিরও নয়। এ বৈশিষ্ট্য উত্তর ভারতীয় শৈব সম্প্রদায়ের এবং প্রধানত দশনামী শৈবদের। মঠের প্রধান পরিচালক হলেন মহান্ত। বাংলাদেশের ধর্মাচরণ ক্ষেত্রে এই মহান্ত কালচার বাইরে থেকে অবাঙালিরা আমদানি করেছেন। শুধু বাংলার সাংস্কৃতিক জীবনে নয়, সামাজিক ও নৈতিক জীবনেও এই মহান্ত কালচার অনেক উত্তাল তরঙ্গের সৃষ্টি করেছে। মোহ যাদের অন্ত হয়েছে, যদিও সেই সব সন্ন্যাসী কেবল মহান্ত পদবাচ্য, তাহলেও মঠ ও মহান্তের ইতিহাস আমাদের দেশে এত রকমের মোহের অন্ধকারে আচ্ছন্ন এবং ভারতের বিভিন্ন আদালতের অসংখ্য মামলার স্তূপীকৃত রেকর্ডে তার এমন সব প্রমাণ রয়েছে যা দেখলে স্তম্ভিত হয়ে যেতে হয়। বাংলার মাটি ও বাঙালি জাতির গুণে মঠ ও মহান্তের অন্তরালে তারকেশ্বর যে কেমন করে অবাধে বাংলার অন্যতম শৈবতীর্থে পরিণত হয়েছে, বাংলার লোকায়ত সংস্কৃতির ইতিহাসে সেটা একটা বিস্ময়কর ঘটনা। তারকেশ্বর দশনামী শৈব সম্প্রদায়ের প্রধান মঠ। শৈবদের মধ্যে দশনামীরা কারা? শঙ্করাচার্য ব্র্যাকেটে অষ্টম নবম খ্রিস্টাব্দে ব্র্যাকেট ক্লোজড ভারতের নানা স্থানে ভ্রমণ করে নানা মত খণ্ডন করে ব্র্যাকেটে প্রধানত বৌদ্ধ ও জৈন ব্র্যাকেট ক্লোজড বেদান্ত শাস্ত্র ও তত্ত্বজ্ঞানের প্রচারের উদ্দেশ্যে 4 স্থানে 4টি মঠ স্থাপন করেন। শৃঙ্গগিরিতে শৃঙ্গগিরি মঠ, দ্বারকায় সারদা মঠ, শ্রীক্ষেত্রে গোবর্ধন মঠ এবং বদরিকাশ্রমে যোশী মঠ। শঙ্করাচার্যের শিষ্যরা তাঁর আদেশে নানা দেশ ভ্রমণ করে স্থানীয় পণ্ডিতদের সঙ্গে বিচার করে শিব, বিষ্ণু প্রভৃতি আকার দেবতার উপাসনা প্রচার করেন। তাঁর শিষ্যদের মধ্যে 4 জন প্রধান: পদ্মপাদ, হস্তামলক, মণ্ডন ও তোটক। পদ্মপাদের 2 শিষ্য তীর্থ ও আশ্রম, হস্তামলকের 2 শিষ্য বন ও অরণ্য, মণ্ডনের 3 শিষ্য গিরি, পর্বত ও সাগর, তোটকের 3 শিষ্য সরস্বতী, ভারতী ও পুরী। এই 4 জন মঠাচার্যের 10 জন শিষ্য থেকে পরবর্তীকালে প্রচলিত দশনামী সম্প্রদায়ের উৎপত্তি হয়েছে। 1 নম্বর ফুটনোট: অক্ষয় কুমার দত্ত, ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়, 2য় ভাগ, শৈব সম্প্রদায়, পৃষ্ঠা 20 থেকে 40। আবার টেক্সটে ফিরে আসছি। এই দশনামী সন্ন্যাসীদের 10টি নামের স্বতন্ত্র তাৎপর্য আছে, এখানে তার বিস্তারিত আলোচনা করার প্রয়োজন নেই। দশনামীরা শঙ্করাচার্যের কালে সম্প্রদায় বিভক্ত হননি। শঙ্করের উদার ভাব তাঁর শিষ্য প্রশিষ্যরা ক্রমেই অনুদার সাম্প্রদায়িকতায় পরিণত করেন এবং মঠ ও মহান্ত দেশময় গজিয়ে ওঠে। জ্ঞানপ্রদীপ গ্রন্থের লেখক বলেছেন: 2 নম্বর ফুটনোট: স্বামী সচ্চিদানন্দ সরস্বতী, জ্ঞানপ্রদীপ, 2য় ভাগ, পৃষ্ঠা 102। আবার টেক্সটে ফিরে আসছি। ইনভার্টেড কমায়: শঙ্করাচার্যদেবের সে উদার সার্বভৌম ভাব পরবর্তী সময়ে ক্রমে বিনষ্ট হইয়া গিয়াছে। সন্ন্যাসীদিগের জ্যোতি, অবধূত, হংস ও পরমহংসাদি রূপজ্ঞান ও অবস্থার বিভেদ মাত্রই তখন ছিল। সাম্প্রদায়িক অভিমানমূলক মঠ ও নামের প্রাধান্যযুক্ত এই সংকীর্ণ ভাব পূজ্যপাদ আচার্যদেব শঙ্করের সময় আদৌ পরিপুষ্ট হয় নাই। কেবল জ্ঞান ও শিক্ষার অভাবেই সমাজ ও বর্ণের ন্যায় ক্রমে সন্ন্যাসাশ্রমও কলুষিত ও ঘৃণ্য হইয়া পড়িয়াছে। ইনভার্টেড কমা শেষ।
তারকেশ্বরে এই দশনামী শৈবরা মঠ প্রতিষ্ঠা করেন এবং তারকেশ্বরের মহান্তরা দশনামী শৈব সন্ন্যাসী। তারকেশ্বরের প্রাক্তন মহান্ত সতীশ গিরির মামলায় যেসব বিখ্যাত পণ্ডিতদের শাস্ত্র ব্যাখ্যার জন্য আমন্ত্রণ করা হয়েছিল তাদের মধ্যে পণ্ডিত পরমানন্দ তীর্থস্বামী, মহামহোপাধ্যায় লক্ষণ শাস্ত্রী, মহামহোপাধ্যায় ফণীভূষণ তর্কবাগীশ, পণ্ডিত অনন্ত শাস্ত্রী, বিল্ল পুষ্করিণীর পণ্ডিত মৃত্যুঞ্জয় ভট্টাচার্য, কাশীর পণ্ডিত নারায়ণ শাস্ত্রী, ভাটপাড়ার শ্রী শ্রী জীব ন্যায়তীর্থ, শ্রী বিভূতিভূষণ ভট্টাচার্য প্রভৃতির নাম উল্লেখযোগ্য। সাক্ষ্যদানকালে আদালতে এঁরা শৈব ও তান্ত্রিক ধর্ম, মঠ ও মহান্ত, বিভিন্ন সম্প্রদায়ের সন্ন্যাসীদের নীতি ও আচার ইত্যাদি সম্বন্ধে যে বিস্তৃত শাস্ত্রীয় বিবরণ দেন তা অত্যন্ত মূল্যবান। এইসব বিখ্যাত পণ্ডিতদের শাস্ত্রীয় ব্যাখ্যাদি বিচার বিশ্লেষণ করে বিচারক এই মর্মে রায় দেন। 3 নম্বর ফুটনোট, জাজমেন্ট অফ মিস্টার K.C. Nag, District Judge of Hooghly, in the title suit number 28 of 1922, dated the 6th November 1929. আবার টেক্সটে ফিরে আসছি। Their learned discourses on the Hindu Shastras establish beyond doubt that the Dashanami sannyasis are Vedic sannyasis, and that the Mathadhari sannyasis belonging to the school of Shankaracharya are Vedic and not Tantric sannyasis, that the Tarakeshwar Math is governed by the Shankaracharya school of thought, that the Mohant of Tarakeshwar Math is a Mathadhari Dashanami sannyasi. এই দশনামী শৈব মঠ বাংলাদেশের নিজস্ব ধর্ম প্রতিষ্ঠান নয়, অবাঙালিদের আরোপিত প্রতিষ্ঠান। তাহলে তারকেশ্বর এত বড় তীর্থস্থান হলো কী করে? সম্পূর্ণ অন্য কারণে। তার সঙ্গে মঠ ও মহান্তের ইতিহাসের অন্তত কোনো সাংস্কৃতিক সম্পর্ক নেই। রাঢ়ে শৈব ধর্মের প্রাধান্য বরাবরই ছিল। ধর্মপূজা ও শিব পূজা লোকায়ত শৈব ধর্মে মিলিত হয়েছে। ধর্মের গাজন ও শিবের গাজন হয়েছে রাঢ়ের অন্যতম লৌকিক ধর্মানুষ্ঠান। অনাদিলিঙ্গ শিবের আবির্ভাবের সঙ্গে রাঢ়ের গোপদের ঘনিষ্ঠ সম্পর্কের পরিচয়ও পাওয়া যায় শিবের কিংবদন্তির বিচিত্র বিস্তার থেকে। তারকেশ্বরের শিবের আবির্ভাবও গোপ জাতির সঙ্গে জড়িত। গোপ সংশ্লিষ্ট অন্যান্য আচারেরও বিস্ময়কর প্রাধান্য দেখা যায় তারকেশ্বরের অনুষ্ঠানে। তারকেশ্বরের গাজনও বাংলাদেশের মধ্যে বোধ হয় সবচেয়ে বড় গাজন উৎসব। সারা পশ্চিম বাংলার গাজন উৎসবের মহাসঙ্গম হয় দক্ষিণ রাঢ়ের তারকেশ্বরে। তারকেশ্বরের মঠ ও মহান্তদের কাহিনীর সঙ্গে তারকেশ্বর শিবের আবির্ভাবের এই ইতিহাসের এবং শিবের গাজন উৎসব ও অন্যান্য অনুষ্ঠানাদির কোনো সম্পর্কই নেই। তারকেশ্বরের গোপের কাহিনী, গাজনোৎসব ও বিবিধ লৌকিক অনুষ্ঠানের সঙ্গে বাংলার নিজস্ব সংস্কৃতি ধারার অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। এগুলি দশনামী শৈবদের দান নয় এবং তাদের মঠ ও মহান্তদের আচারভুক্তও নয়। কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এ সম্পর্কে যে মন্তব্য করেন তা এই প্রসঙ্গে উল্লেখযোগ্য। 1 নম্বর ফুটনোট, Judgment of the Calcutta High Court in F.A. number 1 of 1930, dated the 6th July 1934 and 24th August 1934. See also Mr. Golab Chandra Sarkar's Hindu Law 7th edition P 870. আবার টেক্সটে ফিরে আসছি। It is worthy of note that almost all the Dashanami mutts in Bengal were founded by Brahmins who came from the northwest provinces and not by Brahmins domiciled in Bengal. And the persons who are now connected with these mutts either as Mohans or Chelas are fresh arrivals
from the northwest. বাংলার বিদেশাগত এই দশনামী শৈব সন্ন্যাসীদের পরিচয়ের পর এখন অনুসন্ধানের বিষয় হল কোন সময় তাঁরা বাংলাদেশে এসেছিলেন, কেন এসেছিলেন এবং তারকেশ্বরে মঠ প্রতিষ্ঠা করেছিলেন কবে। দ্বিতীয় প্রশ্নের কোনো উত্তর দেওয়া সম্ভব নয়। কেন বা কী কারণে দেশ থেকে দেশান্তরে একটি ধর্ম সম্প্রদায় যান, এক কথায় তার উত্তর হলো ধর্মপ্রচারের মহান উদ্দেশ্য নিয়ে। কিন্তু ইতিহাসে দেখা যায় প্রচারিত অনেক মহৎ উদ্দেশ্যের অন্তরালে অনেক প্রকারের স্বার্থ লুকিয়ে থাকে এবং সেগুলি সময় ও সুযোগ মতন আত্মপ্রকাশ করে। মঠধারী সন্ন্যাসী বা মহান্তদের শাস্ত্রীয় বিধান অনুযায়ী কোনো ভোগ লালসাদি প্রবৃত্তি থাকা উচিত নয়। আগেই বলেছি, যার সব রকমের সাংসারিক ও ঐহিক মোহ অন্ত হয়েছে তিনি মহান্ত ব্র্যাকেটে মোহ যোগ অন্ত ব্র্যাকেট ক্লোজড। কিন্তু বাস্তব জীবনে মোহের অন্ত হওয়া যে কত কঠিন তা অনেক মঠের অনেক মহান্ত তাঁদের ব্যক্তিগত জীবনে প্রমাণ করে গেছেন। সুতরাং দ্বিতীয় প্রশ্নের উত্তর পাঠকরা প্রথম ও তৃতীয় প্রশ্নের উত্তরের পটভূমিকা থেকে অনুমান করবেন। প্রথম প্রশ্ন হল, কোন সময় বাংলাদেশের এই দশনামীরা এসে মঠ প্রতিষ্ঠা করেন? বাংলাদেশের বিভিন্ন মঠের ঐতিহাসিক দলিলাদি ও দেবোত্তর সম্পত্তির তায়দাদ থেকে যে প্রমাণ পাওয়া যায় তাতে অষ্টাদশ শতাব্দীর আগে দশনামী শৈব সন্ন্যাসীরা বাংলাদেশে এসেছেন বলে মনে হয় না। যে সময় এই দশনামী সন্ন্যাসীরা বাংলাদেশে আসেন সে সময় বাংলাদেশে একটা আভ্যন্তরিক রাষ্ট্রদুর্যোগ চলছিল। বাহিরগড় প্রসঙ্গে এ কথার উল্লেখ করেছি। 1757 সালের পলাশির যুদ্ধে বাংলার আকাশে নবাবী আমলের সূর্য অস্ত গেল। রাষ্ট্রবিপ্লবের এই সুবর্ণ সুযোগে বাংলাদেশ অভারতীয় বিদেশিদের কাছে নয়, আরাকানের মগদস্যুদের কাছে নয়, অবাঙালি লুণ্ঠনকারীদের কাছেও মগের মুল্লুকে পরিণত হল। ভারতের বিভিন্ন স্থান থেকে এই সময় বাংলাদেশে নানা কারণে ও উদ্দেশ্যে যারা আগমন ও অভিযান করেন তারা কেউ মহৎ উদ্দেশ্য নিয়ে এসেছিলেন বলে ইতিহাসে কোনো প্রমাণ নেই। এই অভিযানকারী ও আগন্তুকরা হলেন: 1. মারাঠা দস্যুরা বা বর্গীরা। 2. উত্তর ভারতের দশনামী শৈব সন্ন্যাসী অভিযাত্রীরা, যাদের সন্ন্যাসী ফকির রেইডার্স বলা হয়। 3. বিভিন্ন উত্তর ভারতীয় রাজপুত গোত্র ও বংশ। প্রায় একই সময়ে কিছু আগে ও পরে বাংলাদেশে দশনামী শৈব সন্ন্যাসীদের আগমন ও অভিযান, রাজপুত গোত্র ও বংশের আগমন এবং মারাঠাদের অভিযান আরম্ভ হয়। রেকর্ড ও তারিখ মিলিয়ে দেখলে হয়তো এর মধ্যেও একটা ক্রমায়ত ধারার বা সিকোয়েন্সের সন্ধান পাওয়া যেতে পারে। যেমন তারকেশ্বর মঠ প্রতিষ্ঠার ইতিহাস অনুসন্ধান করে সমস্ত দলিল দস্তাবেজ সনদ ছাড় তায়দাদ ঘেঁটে দেখা গেছে যে রাজা ভারামল্ল ও বিষ্ণুদাসের ব্র্যাকেটে রামনগর ও বাহিরগড়ের ব্র্যাকেট ক্লোজড সমসাময়িক হলেন তারকেশ্বর মঠের প্রতিষ্ঠাতা মায়াগিরি ধূম্রপান বা সমুদ্রনাথ গিরি। রাজা ভারামল্লের প্রদত্ত মঠের যে দানপত্র পাওয়া গেছে এবং মামলার সময় যা আদালতে দেখানো হয়েছিল তার 785 সন ব্র্যাকেটে বাংলা ব্র্যাকেট ক্লোজড তারিখটি যে জাল তারিখ তা কোর্টে প্রমাণিত হয়। 785 সনের বদলে 1785 সম্বতি যে আসল তারিখ তাও প্রমাণ হয়। এক অক্ষরটি তুলে দিয়ে দলিলে সম্বতকে সন করা হয়। 1785 সম্বত বা 1729 সালে তারকেশ্বর মঠের প্রতিষ্ঠা হয়। 1 নম্বর ফুটনোট: শ্রী দীনেশচন্দ্র ভট্টাচার্যের মতে তারকেশ্বরের কথা মঠ প্রতিষ্ঠাতা মায়াগিরির পূর্বেও জনসাধারণ জানত। বিভিন্ন তায়দাদের সাক্ষ্য প্রমাণের উপর নির্ভর করে তিনি বলেন, ভারামল্লের জ্যেষ্ঠ ভ্রাতা রাজা বিষ্ণুদাসী প্রথম বালিগুড়ি পরগনার জমিদার ছিলেন।
তাহার অধস্তন দশম পুরুষ 1926 খ্রিস্টাব্দে জীবিত ছিলেন। তদনুসারে 3 পুরুষে 1 শতাব্দী ধরিয়া রাজা বিষ্ণুদাসের অভ্যুদয়কাল খ্রিস্টীয় 1700 শতাব্দীর প্রথমার্ধে পড়ে। বিষ্ণুদাসকে কিছুতেই 1650 খ্রিস্টাব্দের পরে টানিয়া আনা যায় না। এখানে সাবধানে লক্ষ্য করা আবশ্যক, তারকেশ্বরের প্রথম দেবোত্তর সম্পত্তি রাজা বিষ্ণুদাস প্রদত্ত নহে, তাহার ভ্রাতা ভারামল্ল প্রদত্ত। অনুমান হয় রাজা বিষ্ণুদাসের মৃত্যুর পর সন্ন্যাসী ভক্ত ভারামল্ল কিছুকাল জমিদার ছিলেন এবং সেই সময় তারকেশ্বর মায়াগিরিকে প্রদত্ত করিয়াছিলেন। বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রকাশিত কবিচন্দ্র রামকৃষ্ণ দাসের শিবায়ন কাব্যে তারকেশ্বরের নাম আছে। এর অভ্যুদয়কাল সম্পর্কে দীনেশবাবু বলেন, ঘুরশিটের রাজা নরনারায়ণ রায় কবির প্রপৌত্র বাসুদেব রায়কে মহত্রাণ ভূমি দান করিয়াছিলেন। ব্র্যাকেটে হাওড়া কালেক্টরির 43,058 নং তায়দাত, ব্র্যাকেট ক্লোজড। উক্ত বাসুদেব 1159 সালে জীবিত ছিলেন না। অপরদিকে রাজা নরনারায়ণের রাজত্বকাল ঠিক 1092 থেকে 1118 সাল। সুতরাং বাসুদেবের প্রপিতামহ কবি রামকৃষ্ণের প্রথম অভ্যুদয়কাল 1625 খ্রিস্টাব্দের পরে যাইবে না। কবির বাসস্থান আমতার নিকটবর্তী রসপুর গ্রাম। তাহার পক্ষে তারকেশ্বরের প্রথম আবিষ্কার বার্তা সহজেই পরিজ্ঞাত হওয়া সম্ভব। কবির বর্ণনা হইতে বোঝা যায়, তখনও তারকেশ্বর পর্বত গহ্বরে জনসাধারণের দুষ্প্রাপ্য স্থানে অবস্থিত ছিল। পরে ভারামল্ল মায়াগিরির সময়ে ওই পর্বত গহ্বরই লোকপ্রসিদ্ধ মহাতীর্থে পরিণত হয়। সুতরাং মায়াগিরির পূর্বেও তারকেশ্বরের অস্তিত্ব শিষ্ট সমাজে অজ্ঞাত ছিল না। মাসিক বসুমতী, ভাদ্র 1362, পৃষ্ঠা 800 থেকে 801। আবার টেক্সটে ফিরে আসছি। দশনামী সন্ন্যাসীরা কেন হুগলি জেলায় মঠ প্রতিষ্ঠা করলেন এবং শুধু তারকেশ্বরে নয়, হুগলি হাওড়া জেলারই বিভিন্ন স্থানে যেমন গুপ্তিপাড়ায়, ভোটবাগানে, নয়নগড়ে, বৈদ্যবাটিতে, সন্তোষপুরে, তা রীতিমতো বিবেচ্য বিষয়। অষ্টাদশ শতাব্দীতে বাংলাদেশের ভাগ্য বিপর্যয় হুগলি জেলাতেই ঘটছিল। চুঁচুড়ায়, চন্দননগর, হুগলিতে যে সময় ঘটছিল, ঠিক সেই সময়ে উত্তর ভারতের দশনামী সন্ন্যাসীরা নানা দেশ ঘুরতে ঘুরতে বাংলাদেশের হুগলি জেলাতে এসে পৌঁছলেন। একাধিক মঠ প্রতিষ্ঠা করলেন। উত্তর ভারতের রাজপুত ক্ষত্রিয় বংশের ভারামল্ল ও বিষ্ণুদাসও এই সময় এসে রাজা ও জমিদার হলেন এই অঞ্চলের। দশনামীদের মঠ প্রতিষ্ঠার কিছুদিন পরেই বর্গীদের দুর্ধর্ষ অভিযান আরম্ভ হল। তার কিছুদিন পরে 1757 পলাশীর যুদ্ধের পর দশনামী সন্ন্যাসীদের দলে দলে লুণ্ঠন অভিযান আরম্ভ হল বাংলাদেশে। 1763 সালের রেকর্ডে তার প্রথম প্রমাণ পাওয়া যায়। 1 নম্বর ফুটনোট, দ্য সন্ন্যাসী রেবেলিয়ন ইন বেঙ্গল বাই ব্রজেন্দ্রনাথ ব্যানার্জি ইন ডন অফ নিউ ইন্ডিয়া, যামিনী মোহন ঘোষ, দ্য সন্ন্যাসী ফকির রেইডার্স অফ বেঙ্গল। আবার টেক্সটে ফিরে আসছি। দশনামী গিরি সম্প্রদায়ের মহান্তদের মঠ স্থাপনের পূর্বে তারকেশ্বরের কোনো ধর্মকেন্দ্রিক ইতিহাস ছিল কিনা বলা যায় না। থাকা অস্বাভাবিক নয় এবং থাকলেও আজ তা প্রায় অবলুপ্ত। নানা দিক থেকে তার আভাস ইঙ্গিত পাওয়া যায় শুধু। তারকেশ্বরের পাশেই লোকনাথ। এ কোন লোকনাথ? মূলত নাথদের না বৌদ্ধদের দেবতা অথবা জৈনদের? বিশেষভাবে বিচার্য, কারণ নামটি শিবের সাধারণ নাম নয়। নাথ সত্ত্বেও তারকেশ্বরেও তারকনাথ। সন্ন্যাসীদের ধ্বনির মধ্যেও তারকনাথই উচ্চারিত হয়। শিবের নামের সঙ্গে নাথ যেন অবিচ্ছেদ্যভাবে জড়িত। নাথ ধর্মের বৈশিষ্ট্য এ প্রসঙ্গে স্মরণীয়। অদূরে নাথ ধর্মের মহাকেন্দ্র মহানাদের জটেশ্বর নাথ। এর মধ্যে তারকনাথের স্থিতি খুবই স্বাভাবিক বলে মনে হয়।
এখনও হুগলি হাওড়া জেলার নানা স্থানে সারা পশ্চিমবঙ্গের মধ্যে নানাবিধ প্রতিকূলতার মধ্যেও নাথ ধর্মের বিচিত্র সব অবশেষের অস্তিত্ব রয়েছে দেখা যায়। মহান্তপূর্ব তারকেশ্বরের ইতিহাস প্রসঙ্গে গোপ জাতীয় মুকুন্দ ঘোষের কিংবদন্তিটিও প্রণিধানযোগ্য। রাজা ভারামল্লের গোরক্ষক ছিলেন মুকুন্দ ঘোষ। গভীর অরণ্যে স্বয়ম্ভূ শিব মুকুন্দের কাছেই আবির্ভূত হন। মুকুন্দই সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তাঁর পূজা করবার আদেশ পান। ব্রাহ্মণ পূজারী পরে নিযুক্ত হন। এই সম্বন্ধে বৃহৎ তারকেশ্বর মাহাত্ম্য গ্রন্থে লেখা আছে, মুকুন্দ ঘোষ তারকেশ্বর কর্তৃক অনুগৃহীত হইয়া তাহার পূজার্চনা করিতে থাকে। বোধ হয় তাহাতে একটু ত্রুটি বিবেচনায় দেবাদিদেব একজন ব্রাহ্মণ সেবায়িত রাখা উপযুক্ত মনে করিলেন। 1 নম্বর ফুটনোট, বৃহৎ তারকেশ্বর মাহাত্ম্য, 38 পৃষ্ঠা। আবার টেক্সটে ফিরে আসছি। দেবতা যার কাছে প্রথম দেখা দিলেন সেই গোরক্ষক মুকুন্দকে অধিকারচ্যুত করে ব্রাহ্মণ পূজারী নিযুক্ত হলেন। তার জন্য কিংবদন্তিটিতে প্রয়োজনীয় কাহিনী চমৎকার যোজনা করা হলো। হঠাৎ এই সময় হাওড়া জেলার সিংটি শিবপুরের চতুর্ভুজ গাঙ্গুলি স্বপ্ন দেখে তারকেশ্বরের এবং রামনগরে গিয়ে ভারামল্লের কাছে পৌরোহিত্যের কাজ পেলেন। ইংরেজিতে একটি কথা আছে, কাস্টমস ডাই হার্ড, এবং কাস্টম বা প্রথাই হল সংস্কৃতি বিজ্ঞানীর কাছে ফসিলের মতন। জীবাশ্মবিদরা যেমন জীবজগতের ক্রমবিকাশের ইতিহাস রচনা করেছেন নানা জীবজন্তু ও তরুলতার ফসিল থেকে, সংস্কৃতি বিজ্ঞানীরাও তেমনি প্রচলিত প্রথার ফসিল থেকে সংস্কৃতির বিকাশের ধারা বিচার করেন। ভৈরবনাথ নামে মুকুন্দ ঘোষ পাথুরে সমাধিতে তারকেশ্বর মন্দিরের পূর্ব দিকে আজও বিরাজ করছেন। শুধু তাই নয়, গোপ বালকরা একত্রে প্রস্তর রূপে আজও মহান্ত মহারাজের বাড়ির পশ্চিমাংশে বিরাজ করছে। মুকুন্দের স্বজাতি গোপদের আনুষ্ঠানিক ভূমিকার গুরুত্ব আজও অনেক প্রথার মধ্যে সূচিত হচ্ছে। তারকেশ্বর গাজনের 5 জন মূল সন্ন্যাসীর মধ্যে 4 জন গোপ, তার মধ্যে 3 জন তারকেশ্বর এস্টেট কর্তৃক নিযুক্ত এবং 1 জন রামনগরের। এই প্রথা অকারণে এতদিন ধরে প্রচলিত নেই। মঠ, মহান্ত বা ব্রাহ্মণ পূজারীরা ইচ্ছা করলে এ প্রথার পরিবর্তন করতে পারতেন, কিন্তু তা তাঁরা করেননি। লোকায়ত ঐতিহ্যের কাছে তাঁরা বাধ্য হয়ে আত্মসমর্পণ করেছেন। তারকেশ্বর মন্দিরের মধ্যে তারকনাথের বাম পাশে বাসুদেব বিরাজিত। পটাঙ্কিতা দুর্গা, অন্নপূর্ণা ও কালিকাও পাশে আছেন। তাদের নিত্য পূজা হয়। এই সব শক্তিদেবীর পূজা কতটা বৈদিক সন্ন্যাসীদের আচারসম্মত সেটা বিচার্য বিষয়। যদিও মহান্ত সতীশ গিরি নিজেকে তান্ত্রিক বলে দাবি করেছিলেন, তাহলেও আদালতে তাঁর দাবি শাস্ত্রসম্মত বলে গ্রাহ্য হয়নি। বড় বড় পণ্ডিতেরা শাস্ত্র ব্যাখ্যা করে মহান্তদের তান্ত্রিক সাধকের দাবি প্রত্যাখ্যান করেছিলেন। তাই নিয়ে রীতিমতো বিতর্ক হয়েছিল। দশনামী সন্ন্যাসীরা মূলত বৈদিক সন্ন্যাসী। তান্ত্রিক আচার তাঁদের পালনীয় নয়। তবু দেখা যায় তারকেশ্বর মন্দিরে চণ্ডীরূপা কালিকা পর্যন্ত নিত্য পূজিতা হচ্ছেন। যেখানে শিব আছেন সেখানে শক্তিও আছেন, এ ব্যাখ্যা এখানে যথেষ্ট নয়। দশনামী মঠ হিসাবে তারকেশ্বরের সঙ্গে তার সম্পর্ক কতটা ঘনিষ্ঠ তাই বিচার্য। এখানেও মনে হয় রাঢ়ের লোকায়ত তান্ত্রিক আচারের প্রাধান্যকে এইভাবে স্বীকার করা হয়েছে। মহান্তের পূর্বেও এই বৈশিষ্ট্য ও প্রাধান্য তারকেশ্বরে থাকা অসম্ভব নয়। তারকেশ্বরের মহান্ত পূর্বযুগের ইতিহাসের ইঙ্গিত এর ভিতর থেকে পাওয়া যেতে পারে। তারকেশ্বর ও তার পারিপার্শ্বিক প্রাচীন ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ইঙ্গিত রয়েছে তারকেশ্বর শিবতত্ত্ব নামক গ্রন্থের মধ্যে। দশনামী সন্ন্যাসীরা কিভাবে নানা স্থানে মঠ প্রতিষ্ঠা করেন শিবতত্ত্ব গ্রন্থের বিবরণ থেকে তা পরিষ্কার জানা যায়।
প্রধানত হাওড়া, হুগলি, মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা অঞ্চলেই দশনামীদের শৈব মঠ স্থাপিত হয়। উল্লেখযোগ্য হল অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধে যে সময় দশনামীরা এদেশে আসেন, তখন বাংলাদেশের এই অঞ্চলেই আভ্যন্তরিক বিশৃঙ্খলা চরমে পৌঁছেছিল। যে সময় দশনামীরা এইসব মঠ প্রতিষ্ঠা করেন, সেই সময় বাংলাদেশের এইসব অঞ্চলে লোক ধর্মের রূপ কী ছিল তারও সুন্দর আভাস পাওয়া যায় এই গ্রন্থ থেকে। যেমন, তথায় সন্ন্যাসী যায় দেবতা রক্ষণে, ধর্মের প্রচার আর বিধর্মী দলনে, কোন স্থানে পঞ্চানন, কোথায় স্বরূপ, কোথায় ভৈরবী মূর্তি দৃশ্য অপরূপ, কোথায় মনসা দেবী মন্দিরেতে একা, কালিকা মূরতি কোথা শীতলা সেবিকা, কোথায় তলাই চণ্ডী মাখাল জলায়, বৃক্ষতলে মহাপ্রভু স্থান দৃশ্যপ্রায়, বহুদেব বহুমঠ না হয় কথন, নীচ জাতি গৃহে দেখো ধর্ম সনাতন, বৌদ্ধ ধর্ম বৌদ্ধ চর্চা করিতে নির্মূল, এতাদৃশ অনুষ্ঠান করে সাধুকুল, কোন স্থানে পঞ্চমুণ্ডী করিয়া স্থাপন, শক্তি আরাধনা করে অভীষ্ট কারণ, ক্ষেত্রপাল মহাকাল প্রভৃতি দেবতা, যাহার যেরূপ ভক্তি সেরূপ গঠিতা, অদ্যাপি ভাণ্ডার চণ্ডী প্রস্তর আকৃতি, বনমধ্যে ষষ্ঠী দেবী পূজে ভাগ্যবতী। পঞ্চানন, মনসা, ধর্মঠাকুর, ক্ষেত্রপাল, মহাকাল, চণ্ডী ইত্যাদি দেবদেবীর প্রভাব রাঢ়ের ব্র্যাকেটে, বিশেষ করে দক্ষিণ রাঢ়ের ব্র্যাকেট ক্লোজড গ্রাম্য সমাজে যে কত বেশি তা এখনও গ্রাম পরিদর্শন করলে বুঝতে পারা যায়। 200-250 বছর আগে আরও বেশি ছিল। শিবতত্ত্বে তারই পরিচয় আছে। দশনামী বৈদিক সন্ন্যাসীরা পশ্চিম বাংলার এই লোকধর্ম ও লোকাচারের উপর বিশেষ কোনো প্রভাব বিস্তার করতে পারেননি। তাঁরা কেবল মঠ প্রতিষ্ঠা করেছেন, প্রচুর দেবোত্তর সম্পত্তির তত্ত্বাবধান করেছেন এবং মহান্তগিরি করেছেন। কিন্তু লোকাচারের প্রবল বন্যার মুখে তাঁরা কোনো বাঁধ তুলতে পারেননি, তোলার চেষ্টাও করেননি, কারণ নিজেদের স্বার্থেই মঠকে লোকপ্রিয় করে তোলাই ছিল তাঁদের প্রধান লক্ষ্য। লোকাচারের বিরুদ্ধে দাঁড়ালে তা করা যায় না, তাই শক্তি পূজা, গাজন উৎসব ও অন্যান্য লোকাচার সবই অন্যান্য অনেক মঠের মতন তারকেশ্বরেও বজায় রইল। কালক্রমে প্রতাপশালী মহান্তদের পোষকতায় এই সব উৎসব ও আচারের মহাসঙ্গম তীর্থ হয়ে উঠল তারকেশ্বর। বাংলাদেশে শিব ঠাকুরের সবচেয়ে বড় জাঁকাল উৎসব হল চৈত্র সংক্রান্তির সন্ন্যাস ও গাজন উৎসব। সুতরাং এই উৎসবের মহাসম্মিলন প্রধান তারকেশ্বর মঠে হওয়াই স্বাভাবিক এবং কালক্রমে হয়েছেও তাই। চৈত্রের প্রথম থেকে তারকেশ্বরের সন্ন্যাস গ্রহণ ও মেলা আরম্ভ হয়। একটা দিক ও অঞ্চল থেকে একে একে সকলে সন্ন্যাসাদি গ্রহণ করতে তারকেশ্বরে এসে জমা হয়। দক্ষিণের মেলায় দক্ষিণের লোক অর্থাৎ মেদিনীপুর, ডায়মন্ড হারবার, উলুবেড়ে, আরামবাগ প্রভৃতি অঞ্চলের লোক প্রধানত পায়ে হেঁটে তারকেশ্বর আসেন। পূর্বের মেলায় 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, যশোহর, খুলনা অঞ্চলের লোকেরা আসেন। এই অঞ্চলের মুসলমানরাও অনেকে সন্ন্যাসী হতেন। 27 ও 28 চৈত্রের পর থেকে কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান অঞ্চলের লোকেরা আসেন। নীলের মেলা হয় বিরাট, নীলাবতীর বিয়ে হয় এবং শোভাযাত্রা হয় হাতিসহ। রামনগরের সন্ন্যাসীদের কাঁটা ঝাঁপ ইত্যাদিও বিশেষ দর্শনীয় অনুষ্ঠান। মেলায় বিভিন্ন অঞ্চলের মেয়ে পুরুষ ভক্তরা কালকে পাতারি নৃত্য করে। এইভাবে চারিদিকের লোকানুষ্ঠানের মহামিলন হয় তারকেশ্বরে। কেন্দ্রীয় মঠের এই বৈশিষ্ট্য ক্রমে প্রথায় পরিণত হয় এবং প্রথার প্রভাব অনেক ক্ষেত্রে শাখা মঠের নির্দিষ্ট ভৌগোলিক সীমানাও ছাড়িয়ে যায়।